আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনাটা আমি শুরু করতে চাই একজন সাধারণ মানুষ কিনা যাই না, আমার এখানে যারা কমেন্ট করেন আমার বিভিন্ন কন্টেন্টে, সেরকম একজন মানুষের একটা কমেন্ট থেকে। উনি কে, ওনাকে আমি চিনি না, বাট ওনার নাম হলো আনোয়ারুল হক। তিনি একটা কমেন্ট আমার কাছে করেছেন। তিনি লিখেছেন যে আপনার আলোচনায় একটা বিষয় পরিষ্কার হতে চাই, তা হলো জনাব তারেক রহমান সাহেব গতকাল বলেছেন যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকেও মূল্যায়ন করা হবে। প্রশ্ন হলো, মনোনয়ন বঞ্চিতরা বিএনপির নানান পদে অধিষ্ঠিত আছেন, পদ দিয়ে মূল্যায়ন করার সুযোগ নাই। তাহলে কি টেম্পো স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড বা হাট বাজারে চাঁদা তোলার সার্টিফিকেট দিয়ে মূল্যায়ন করা হবে? জানাবেন প্লিজ। এই যে কমেন্টটা একজন ভদ্রলোক করেছেন, মিস্টার আনোয়ারুল হক, এই প্রশ্নটা কি জরুরি নয়? দেখুন, উনি যে প্রেক্ষিতে কথা বলেছেন সেটা হলো দুদিন আগে, মানে সোমবার দিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান উনি কয়েকটা বিভাগের, মানে সিলেট, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগ, বরিশাল ও ঢাকা বিভাগ, এদের যে মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। এটা বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এই 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে তিনি কথা বলেন। সেখানে উনি অনেক কথাই বলেন। এটা একটু দুদার বৈঠক ছিল, বাইরে আসার কথা নয়, কিন্তু ওখানে যারা যারা ছিলেন তাদের মাধ্যমেই কিন্তু কথাগুলো বাইরে চলে এসেছে, কে কী বলেছেন, এবং সেটা বিভিন্ন পত্রিকায় সেই নিউজটা হয়েছে। আমি একটা পত্রিকায় নিউজ আপনাদেরকে পড়ে শোনাই। এটা হলো যুগান্তর পত্রিকায় নিউজ করা হয়েছে। সেখানে শিরোনাম করা হয়েছে যে মনোনয়ন বঞ্চিতদের যেভাবে মূল্যায়নের আশ্বাস তারেক রহমানের, এবং সেখানে উনি যে এই শিরোনামটা বুঝতে পারছেন, যারা মনোনয়ন বঞ্চিত হবে তাদেরকে মূল্যায়ন করা হবে বলে তারেক রহমান বলেছেন। এবং সেখানে তারেক রহমান কি বলেছেন? তিনি বলেছেন যে এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে, সবাই মনোনয়ন পাবেন না। যারা মনোনয়ন পাবেন না তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে। এই কথাটা তিনি বলেছেন বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি। দুদিন আগের ঘটনা, আজকে বুধবার, সোমবারের ঘটনা। তো এর মধ্যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু কেউ কিছু বলেননি যে তারেক রহমান এই ধরনের কথা বলেননি, তার মানে বলেছেন। এবং এই জন্যই মিস্টার আনোয়ারুল হক উনি যে প্রশ্নটা করেছেন, এই কারণে প্রশ্নটা আমি মনে করি যে উনি সঠিক তথ্যের উপর ভিত্তি করে প্রশ্নটা করেছেন। তো প্রশ্ন উনি করেছেন, উত্তর তো পাওয়া দরকার, উত্তরটা কে দেবে? আসলে এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো যে একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করেন, দল হয়ে দলের একটা আদর্শের জন্য রাজনীতি করেন, তার আসলে প্রকৃত পুরস্কারটা কি? উনি এমপি হলেন, এটা কি পুরস্কার? এমপি হওয়াটা কি একটা লাভজনক কাজ? একজন এমপি মানে যিনি সংসদ সদস্য, তার বেতন কত? তার বেতন কি 5 লাখ, 2 লাখ? তাও না, তার বেতন আরও কম। তাহলে এই বেতনটা বর্তমান বাজারে তেমন কিছু না। একজন ব্যাংক কর্মকর্তাও এর চেয়ে অনেক বেশি বেতন পান। তাহলে এটার জন্য এত ধরপাকড় কেন, এত ধরাধরি কেন, এবং একটা আসলে 10 জন প্রার্থী হচ্ছেন কেন? তাহলে এমপি হলে কি হয়? আমরা গত 15 বছর দেখেছি আওয়ামী লীগের এমপি যারা ছিলেন, তারা মানে এমপি হওয়া মানে একটা এলাকার জমিদার হয়ে যাওয়া। ওই এলাকার সমস্ত কাজ টাজ তার মাধ্যমে হয়, এবং সে যেভাবে বলে সেভাবে হয়। সে মোটামুটি যা বলবে রাজা আর কি। এখন প্রশ্ন হলো, যদি উন্নয়ন কাজটা তার মাধ্যমে হয় তাহলে তার অর্থনৈতিক লাভটা কোথায়? আপনারা ভাবেন, আপনাকে একটা সেতু তৈরির কাজ তদারকি করতে দেওয়া হলো, তো আপনারা তদারকি করবেন, কারণ আপনি দেখবেন যে কন্ট্রাক্টর এখান থেকে যে মাল দেওয়ার কথা সেটা দিচ্ছে কিনা, কেউ চুরি করছে কিনা, এই প্রজেক্টটা করার সময় ইঞ্জিনিয়ার কোনো চুরি করেছে কিনা, অথবা ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের মধ্যে কোনো অনৈতিক লেনদেন হচ্ছে কিনা, আপনি তো এগুলোই দেখবেন। এমপি সাহেব তো এটাই করবেন। তো উনি যদি এই কাজটা করেন, যদিও ওনার এটা কাজ কিনা আমি জানি না, মনে হয় ওনার কাজ না, তবু এগুলো হয় ওনাদের মাধ্যমে। ধরা যাক হয়, যদি হয় তাহলে এখানে ওনার অর্থনৈতিক লাভটা কোথায়? আপনি আপনাকে ওই আসনে বসিয়ে ভাবুন, আপনার কী লাভ? আপনি তদারকি করবেন, তো তদারকির মধ্যে লাভটা কোথায়? আপনাকে তো কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। তার মানে আপনি ওখানে বড় চুরিটা করবেন।
ওই সেতু নির্মাণে যে চুরিটা হবে, চুরি যে ভাগ বাটোয়ারা হবে, সবচেয়ে বড় ভাগটা আসবে আপনার কাছে। এটাই হলো লাভ। আপনি ক্ষমতা প্রয়োগ করবেন, এটাই হলো লাভ। তাহলে এখানে বিভিন্নভাবে পুরস্কৃত করার অর্থটা কি? অর্থটা কোথায় আমি বলি আপনাকে। যিনি এমপি হন তিনি কিন্তু তার নিজের ভাই, ভাতিজা, ভাইগনা যারা আছেন এদেরকে বিভিন্ন কাজকর্মে ওনার লোকাল এজেন্ট হিসেবে নিয়োগ করেন। এমপির ভাইগনা, তার পাওয়ারই আলাদা। এমপির ভাইগনা হয়তো থানায় যায়, একজনকে থানার দায়িত্ব দেয় যে তুমি থানায় বসে তদবির করো, কাকে ধরতে হবে, কাকে ধরে আবার ছাড়তে হবে, ছেড়ে আবার কত টাকা নিতে হবে, এগুলো তুমি করবা। আরেকজনকে দিয়ে দেয় যে তুমি তহসিলদার অফিসে যাও, মানে সাব রেজিস্ট্রার অফিসে যাও, অথবা রাজস্ব যে আছে এসি ল্যান্ড তার অফিসে যাও, যে যত জমি রেজিস্ট্রি হয় এখানে তুমি দেখো, এবং এখান থেকে যে উৎকষ্ট হয় তার শেয়ার তুমি নাও। একজনকে পাঠিয়ে দেওয়া জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে, আরেকজনকে পাঠিয়ে দেয় এলজিডি অফিসে। মানে এভাবে কিন্তু ভাগ বাটোয়ারা হয়। এই ভাগ বাটোয়ারাটা কাদের মধ্যে হয়? ওনার আত্মীয় স্বজন, ওনার যারা চামচা টামচা আছে তাদের মধ্যে হয়, অথবা ওনার যারা অনুগত তাদের মধ্যে হয়। এখন ধরেন একটা এলাকার 10 জন ক্যান্ডিডেট, 10 জনের কিন্তু 10টা আলাদা জগৎ আছে, মানে 10 জনেরই কিছু কিছু অনুসারী আছে। যে ভদ্রলোক এমপি হবেন তার অনুসারীরাই কেবল লাভজনক হবে। তার মানে বিএনপির 10টা প্রার্থী, মানে ওখানে আসলে 10টা না হলেও মিনিমাম 5টা ভাগ আছে, উপদল, দল উপদল আছে। এবং এই 5টা যে দল উপদল এরা প্রত্যেকের কিন্তু বন্ধু না, শত্রু। পারলে একজন একজনে মারে। এবং আপনি নিশ্চিত থাকেন, ধরা যাক বিএনপি ক্ষমতায় আসলে পরে কী হবে? অন্তর্দলীয় কোন দলে অনেকে লোক মারা যাবে। এই অন্তর্দলীয় কোন দল যে কত বড়, কত ঝামেলার ব্যাপার হয়। আমি এই মাঝখানে কয়েকদিন আগে এমনি আমার একটা পারিবারিক কাজে, আমার বন্ধুর মেয়ের বিয়েতে আমি রাজশাহী গিয়েছিলাম, যে সেখানে রাষ্ট্র নির্বাচন যেদিন হলো তার পরের দিন সকালে সেখানে আমি যাই। সেখানে যে আমি মানে উৎসাহ নিয়ে, কৌতূহল নিয়ে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের সঙ্গে আলাপ করি, এবং সব মিলে আমার যেটা অবজারভেশন হয়, ওখানে যে জাতীয়তাবাদী ছাত্রদল এত খারাপ রেজাল্ট করছে, এত খারাপ, ভয়ঙ্কর খারাপ, তার মূল কারণ হলো একজন আমাকে বলল ওদের নাকি এই ছাত্রদলের নাকি ওখানে 13টা গ্রুপ। ধরলাম 13টা না, হয়তো বাড়াইয়ে বলছি ধরলাম, কিন্তু মিনিমাম 5টা গ্রুপ যে আছে তাতে কোনো সন্দেহ নাই। এখন এক গ্রুপ চায় না আরেক গ্রুপকে যাতে নাকি সুবিধা করে সেটা করতে দিতে চায় না। আমি পারবো না কিন্তু ওকেও হতে দেবো না, এই মানসিকতাটা কিন্তু আছে। এখন এই মানসিকতা যদি নির্বাচনের সময় থাকে তাহলে ভয়ঙ্কর। এখন দেখেন তারেক রহমান যিনি দলের প্রধান আর কি এই মুহূর্তে, ওনার হয়েছে বিপদ। ওনার বিপদটা কোথায়? উনি এদেরকে, বাকি যাদেরকে, এরা কি নীতি কথা শুনবে? আর ওনাদেরকে কী বলে সান্ত্বনা দেবেন উনি? এখন সান্ত্বনা দেওয়ার একটা পদ্ধতি পাইছেন যে আপনারা যিনি ইলেকশন করবেন তার পক্ষে থাকেন, তার জন্য খাটেন। প্রথমে এলাকে ধমক দিতে পারে, যদি না খাটেন, যদি অন্য কিছু করেন তাহলে দল থেকে বের করে দেবো, একে ধমক। এই ধমকের আবার বিপদ আছে। বিপদটা কোথায় সেটাও বলি। ধরা যাক রহিম সাহেব নমিনেশন পাইলেন, করিম সাহেব পাইলেন না, কিন্তু রহিম করিমের মধ্যে কিন্তু অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছে, দুজনের 2 গ্রুপ। হয়তো দেখা যাবে যে ওইখান থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত তার একজন ভাই আছে, আবার তার আরেকজন ভাই আছে, কিন্তু কেন্দ্রেও 2 জনের ভাগ আছে। এখন রহিম সাহেব নমিনেশন পেয়েছেন, করিম সাহেব তার জন্য ভাবলেন দলীয় নির্দেশ আমি খাটি, উনি যান প্রাণ দিয়ে খাটলেন। কিন্তু নির্বাচনের পরে যদি রহিম সাহেব হেরে যান তখন রহিম সাহেব কিন্তু কেন্দ্রের কাছে বলবেন যে করিম আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, করিমের ভোট তো আমি পাই নাই, সে অন্যদেরকে না করছে যাতে নাকি আমি জিততে না পারি। তাহলে কী হলো? করিম ভাববে এত খাটলাম জান প্রাণ দিয়ে, তারপরেও আমার বদনামটাই হলো, দল হয়তো করিমকে বহিষ্কার করে দিল। এটা হয় কেন সেটা বলি। এটা হলো যদি কেন্দ্রের সঙ্গে মাঠ পর্যায়ের কোনো নীতিগত বন্ডিং না থাকে তখন এগুলি হয়। যদি বন্ডিংটা যদি ভাইয়ের মাধ্যমে হয়, কারো ভায়া একজন ঠিকাদার মাঝখানে আছে তার মাধ্যমে হয়, তখন এই ঝামেলাগুলি হয়। বিএনপির অনেক লোক আছেন, দেখবেন যখন নমিনেশন আসবে বলবে তাকে আমি খুব ভালো জানি। মানে কি, এখন একজন মনে করেন একটু এলাকার আসনে সে ক্যান্ডিডেট, সে তো এসে এখানে মহাসচিবের সঙ্গে সবসময় হাত কচলাতে থাকবে। সে তো এসে যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিবের সামনে এমনভাবে হাত কচলাবে যে তার চেয়ে অনুগত আর কেউ নাই। কিন্তু সে এলাকায় কেমন এটা কিন্তু উনি দেখবেন না। উনি দেখবেন যে আমার সামনে কে কতটুকু হাত কচলায়, আমি কাকে পার্সোনালি আমার। এখন আপনি যেটা দেখেন ওটা কিন্তু তার আসল চেহারা না। আসল চেহারা চিনে ওই গ্রামের লোক, ওই উপজেলার লোক, তাদের কাছ থেকে ইনফরমেশন নেন। তা তো করবেন না আপনারা। মহাসচিবের হয়তো দেখা যাবে ওরা 10টা কোটা, সিনিয়র যুগ্ম মহাসচিবের 20টা কোটা, এক একটা তার এক একজন কোটা।
এই কোটাগুলি তারা তাদের বলবেন হ্যাঁ একে আমি চিনি, এ খুব ভালো মানুষ। হ্যাঁ, এখন আপনি যাবেনটা কোথায়? এখন যে কথাটা তারেক রহমান সাহেব বলেছেন, দলের নেতা হিসেবে ওনার আসলে এটা ছাড়া কোনো বলার নাই, উপায় নাই, উনি কী বলবেন? কাজে ওই এক পর্যায়ে যে ওনাকে কিন্তু সান্ত্বনা দেওয়া হোক, লোভ দেওয়া হোক, এটা কিন্তু ওনাকে করতেই হয়। কারণ উনি এমন একটা পলিটিক্স করেন, এমন একটা দেশে পলিটিক্স করেন যেখানে এইগুলি স্বাভাবিক। যিনি নির্বাচিত হবেন তিনিও একটা লাভ পাবেন, এমপি হওয়া কি লাভজনক পদ, কিন্তু একজন লোক যখন এমপি হয় তার পরবর্তী 3 জেনারেশনে আর কিছু করতে হয় না। এই যে এমপির যে কাজ, এটাকে যদি আপনি চেঞ্জ করতে পারেন, আপনি যেমন বলতে পারেন যারা এমপি যে হবে সে এলাকার কোনো উন্নয়ন কাজ করবে না, এলাকার উন্নয়ন কাজ যা আছে সব করবে উপজেলা চেয়ারম্যান। এমপির কাজ হবে কেবল আইন প্রণয়ন, উনি সংসদে বসবেন, আইন প্রণয়ন করবেন। কালকে এটা বলে দেন, দেখবেন পরশু থেকে কেউ এমপি হতে যাবে না, সবাই বলবে যে আমি উপজেলা চেয়ারম্যান হবো। কারণ যেখানে কাজ, যেখানে টাকা, যেখানে উৎকোচ, যেখানে নাকি 2 নম্বরই অর্থ, প্রভাব প্রতিপত্তি, সবাই সেটাই হতে চায়, কারণ ওইটা করে নগদ টাকা পাওয়া যায়। আমি মাঝখানে একজন বলেছিলাম যারা এমপি হতে চায় তারা সব 2 নম্বরই করার জন্য হতে চায়। বিরাট বিতর্ক হয়েছিল যে আপনি বেশি বুঝেন। ভাই আমি বেশি বুঝি না, কিন্তু আমি যতটুকু বুঝি নিজের জীবন দিয়েই বুঝি। গত 30-35 বছর ধরে এটাই দেখতেছি। তারেক রহমান যদি এখান থেকে ভিন্ন কিছু করতে পারেন শেষ পর্যন্ত, আমি জানি না উনি কী করতে পারবেন, উনি তো ক্ষমতায় আসেন নাই, ওনাকে আমরা পরীক্ষা করেও দেখতে পাইনি। আমি পরীক্ষা করার আগ্রহ নিয়ে বসে আছি যে উনি কী করেন আমরা দেখতে চাই। তবে এই যে কথাটা বলেছেন এটা উনি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন। অবশ্য এছাড়া ওনার আর তেমন কিছু করারও ছিল না, উনি অন্য কথা বললে ঐক্যটা ধরে রাখতে পারতেন না। আমার মনে হয় মিস্টার আনোয়ারুল হক, আপনি ব্যাপারটা, আপনি প্রশ্নটা আপনি যে যখন করেছেন তখন আপনিও জানেন উত্তরটা কী, আমি সেটা নিয়ে আলোচনা করলাম। আমি মনে করি তারেক রহমান সাহেব নিজেও এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন যে মানুষ আসলে এই আমাদের এমপিদের নিয়ে কী ভাবছে, আগামী নির্বাচন নিয়ে কী ভাবছে, কী ধরনের লোককে তারা নির্বাচিত অবস্থায় দেখতে চায়। এই ব্যাপারে যদি আপনি এখন থেকে সতর্ক হন, আমার মনে হয় এটা আগামীতে আমাদের জন্য ভালো হবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।